হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফয়সাল হোসেন ওরফে মোহাম্মদ সুজন আহমেদ চৌধুরী। আমি এই মুহূর্তে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আমার বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার ভক্ত অনুরাগীরা যারা আমাকে সম্মান করো, শ্রদ্ধা করো, মর্যাদা করো, মূল্যায়ন করো, ভালোবাসো এবং আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে আলোচনা করো, আমাকে নিয়ে ভাবো, আমি তাদেরকে ইতিমধ্যে জানিয়েছি যে আমি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে সহকারী ম্যানেজার হিসেবে চাকরি নিয়ে এই বঙ্গোপসাগর উপকূলে এসেছি এবং সেই সাথে এই এলাকার নৈসর্গিক সৌন্দর্য, সমুদ্র, সবুজ শ্যামলিময় প্রান্ত বা এ জায়গার ভৌগোলিক পরিবেশ ইত্যাদি উপভোগ করতেছি এবং সেই সাথে এখানে আমি বসবাস করতেছি। যাই হোক, আমি বরাবরের মতো আবারও সমুদ্র সৈকতে আসলাম এবং আমি ভাবলাম যে যেহেতু আমি এই অঞ্চলে থাকি, একটা কোম্পানিতে চাকরি করতেছি, তা যাই হোক আমি এই পরিবেশগুলো আমি ভিডিওর মাধ্যমে রেকর্ড করে রাখতেছি আমার ইউটিউব চ্যানেলে, যেখানে যদিও বা আমি এই কোম্পানিতে যদি কখনো না থাকি বা অন্য কোম্পানিতে অন্য জায়গায় কোথাও চলে যাই, তাহলে আমি এই ভিডিওগুলো একসময় আমি দেখব এবং ভাববো হ্যাঁ আমি এখানে এসেছিলাম এবং আমি কী করেছি এবং সমুদ্র এবং প্রাকৃতিক সৌন্দর্য। যাই হোক, আমাকে অনেক ভালো লাগছে, আমি অনেক ভালো ভালো অনুভব করতেছি। আমি এর আগেও সমুদ্র সৈকতে এসেছি এবং ভিডিও করেছি এবং তা আমার ফেসবুক বা ইউটিউব বা টিকটক চ্যানেলে আপলোড দিয়েছি যে আমার বন্ধুদেরকে দেখার জন্য। যদিও বা এটা আমার নিজের জন্য আমি ভিডিও করতেছি, কিন্তু যেহেতু আমি আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে এটা সংরক্ষণ করব, সেহেতু আমার বন্ধুরা এটা দেখবে, যেহেতু এটা অলরেডি ভাইরাল হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি ইতিমধ্যে কি বলা যায়, একটা এর আগেও সমুদ্রে এসেছি, ভিডিও করেছি। তো আমি ফেসবুকে ছেড়েছি এবং সে সম্পর্কে কি বলবো, যে আমি যদিও এই বঙ্গোপসাগর এসেছি, আমি এর আগে কখনো আসিনি। আর চাকরির সুবাদে এখানে আসছি, আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি এবং আমার জন্মভূমি জন্মস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ জায়গায়। আমি আজ এসেছি একটু সময় নিয়ে এসেছি। তার কারণ হলো আগামীকাল ভোট, যেহেতু কোম্পানি ছুটি দিয়েছে, এই ছুটির জন্য আমি এই সমুদ্র সৈকত বেড়াতে এসেছি। যাই হোক, আমার ভালো লাগতেছে। আজকে অবশ্য পর্যটক খুব কম এসেছে, যেহেতু ভোটের জন্য তারা সবাই বাড়িতে চলে গেছে। তা আমি হাঁটতেছি এবং সমুদ্র দেখতেছি। যাই হোক, মোটামুটি সমুদ্র আজকে একটু জোয়ার ভাটা খুবই কম। আমি এসেছি 12টায়। যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিও সম্পর্কে বলি। সেটা হলো এই, আমি এর আগে ভিডিও করেছি, ফেসবুকে আপলোড দিয়েছি। আমার জন্মভূমি জন্মস্থান রংপুর জেলার কাউনিয়া থানার ট্যাপংপুর ইউনিয়ন। আর আমি এখানে অবস্থান করতেছি বঙ্গোপসাগর এলাকায় কুয়াকাটা সমুদ্র সৈকতে। সেটা আমার জন্মস্থান থেকে শত মাইল দক্ষিণে। এখান থেকে ঢাকা হলো 300 কিলোমিটার বা একটু কম বেশি হবে। ওখান থেকে আমার বাড়ি হলো আরও 365 কিলোমিটার দূরে এবং ওই জায়গা থেকে এই জায়গার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, আমি এর আগে একটা ভিডিও ছেড়েছি, ভিডিওটা আমার বন্ধুরা দেখেছে, সেই ভিডিও সম্পর্কে কিছু বলি। আমার ভিডিওটা ছেড়েছি, আমার ভিডিওটা লাইক করেছে, কমেন্ট করেছে আমার বন্ধুরা। যাই হোক, যারা আমাকে বিদেশ থেকে লাইক করেছে, যেমন আমাকে লাইক করেছিল আমাদের ট্যাপংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যাপারিটারি বিনোদ মাঝির নির্বাসী মরহুম আবুল কাশেম চেয়ারম্যানের বড় মেয়ে ফাতেমা আক্তার হাসি, তিনি আমাকে লাইক করেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএস থেকে। এবং আমাকে আরও লাইক করেছে আমাদের ট্যাপংপুর ইউনিয়নের চৈতরমোড় নিবাসী
মোহাম্মদ রমজান, যিনি এই মুহূর্তে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএসএ আসছে, তিনি আমাকে নিউ ইয়র্ক থেকে আমাকে লাইক করেছে। আমাকে আরও লাইক করেছিল আমাদের টেকনদুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল চেয়ারম্যানের বড় ছেলে আবু সাইদ, তিনি ইটালির ভিয়েনা থেকে আমাকে লাইক করেছে। আমাকে আরও লাইক করেছিল আমার বন্ধু নূর, ইউনাইটেড কিংডম ইউকে, লন্ডন থেকে, যদিও সে লন্ডন গিয়েছে। আমাকে আরও লাইক করেছে আমার বন্ধু সিরাজুল, যে সময় তো বেশি হয়ে ভালো লাগছে ভিডিও। আমার বন্ধু সিরাজুল লাইক করেছে মালয়েশিয়া থেকে, সে মালয়েশিয়া এখন চাকরি করতেছে। আমার বন্ধু নুরুল ইসলাম, সে আমাকে লাইক করেছে মালয়েশিয়া থেকে, সে মালয়েশিয়া চাকরি নিয়ে অবস্থান করতেছে। সবাই আমাকে লাইক করছে। এছাড়া দেশে অনেক বন্ধু আমাকে লাইক করছে, শুভাকাঙ্ক্ষীরা আমাকে লাইক কমেন্ট করেছে। যাই হোক, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি, এবং তাদের সার্বিক মঙ্গল এবং পারিবারিক এবং সাংসারিক জীবন, ব্যবসায়িক জীবন সুন্দরভাবে কাটুক এই কামনা করতেছি। যাই হোক বন্ধুরা, আমি ঘুরতেছি, আমি রেকর্ড করতেছি। যাই হোক, আমি বর্তমানে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের টুরিস্ট বক্স থেকে। এই বক্স থেকে বাংলাদেশের যত পর্যটক এখানে আসে, সেই পর্যটকগুলোকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়, এবং সেই সাথে এখানকার সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এখানে পুলিশরা অবস্থান করে। আমিও এখানে এসেছি। যাই হোক, সমুদ্রের দৃশ্য ওইদিকে দৃশ্যটা একটু এদিকে 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 আমাকে আমি আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি বিষয়টা, আমি আবার তোমাকে দিচ্ছি। আমার বন্ধুরা, এখন দুপুরবেলায় আমি অবস্থান করতেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। বড় বড় মতো সাগরের দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি অনেক খুশি হয়েছি। যাই হোক, ভাবতেছি আবার আসবো, এখানে যতদিন থাকবো এখানে আসতে হবে। তবে আজ পর্যটক খুবই কম, বিকালে একটু হবে। সাগরের এক এক সময়ের দৃশ্য আপনি যদি সাগরে সকালে আসেন সেরকম দৃশ্য দেখবেন একরকম, দুপুরে যদি আসেন দুপুরের দৃশ্য হবে একরকম, আপনি যদি সন্ধ্যা বা বিকেলে আসেন সে সময়ের দৃশ্য হবে আর এক রকম। আসলে আমি এখন দুপুরে আসছি, এই সময় দৃশ্যটা একটু নিরিবিলি, লোক সংখ্যা খুবই কম, তবে পরিবেশ মোটামুটি ভালো। যাই হোক, ভালো লাগতেছে।
আমি সম্ভবত দ্রুতই চলে যাব এখান থেকে, আবারও আসবো এবং দীর্ঘ সময় ভিডিও করব এবং যা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে রাখবো। আসলে কি বলবো, এখানকার পরিবেশ সম্পর্কে অনেক কিছুই বলার আছে, সংক্ষিপ্ত সময় বলা আসলে সম্ভব না। তারপরে কিছু সামারি বলি। আমরা একটু কাছাকাছি যাই নাকি? ওইদিকে বাদ দেন এখন, এদিক থেকে ওইদিকে না যাই, ওইদিকে যাবো না। আসলে এখানকার দৃশ্যগুলোর মধ্যে বলতে গেলে একটা গল্প বলতে হয়। গল্পটা যদিও প্রচণ্ড রোদের মাঝে গল্প করা আসলে সমীচীন নয়, তারপরে ভিডিওর সাথে একটু গল্প করতেই হবে আমাকে। যাই হোক, এখানে গল্পটা বলি। আমাদের রংপুর থেকে এক লোক পিএইচডি করতে জাপানে গিয়েছে। ঠিক ওই একই সময় চীন থেকে এক লোক পিএইচডি করতে জাপানে গিয়েছে। তা ওরা দুইজনে একই বিশ্ববিদ্যালয়ে গিয়েছে পিএইচডি করতে। তা একই রুমে ঢুকছে। তা যাই হোক, বাংলাদেশের লোকটা হলো ইসলাম ধর্ম অবলম্বনকারী, আর ওই চীনের লোক হলো বৌদ্ধ। তা একই রুমে থাকে, খায়। তো ওই মুসলিম যে, সে ফজরের নামাজ যখন দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, দোয়া দুরূদ করে। আর নাস্তিক তো বৌদ্ধ নাস্তিক, ও তো কোনো ইবাদত বলতে কিছু নেই। ও সকালে উঠে ওই ফজরের নামাজ যখন শুরু হয়, ও একাই আজান দিচ্ছে, মনে করে আল্লাহ আকবার আল্লাহ আকবার আজান দিচ্ছে আর নামাজ পড়তেছে। ওই নাস্তিকেরা বিছানা থেকে উঠি দেখতেছে কি করতেছে, সে নামাজ পড়তেছে। আবার দুপুরে দুপুরে যখন সে দেখে যে সে ওই আশি দেখতেছে, আল্লাহ করে আর নামাজ পড়ে। এভাবে দুপুর তার দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো একদিন বৌদ্ধ নাস্তিক বলতেছে যে ভাই, আপনাদের ইবাদত কতটুকু, মানে কি, মানে আপনারা দিনে কয়বার প্রার্থনা করেন আপনার রবের? বলতেছে আমাদের 5 ওয়াক্ত নামাজ আছে এবং নফল নামাজ আছে, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন, এবং জিকির আজকার আছে, তোমার কি বলে ওটা, আরো দোয়া দরুদ আছে। তা এইভাবে সে মানে চলতেছে, মানে একই সঙ্গে থাকে, খায়, চলতেছে। নাস্তিক নাস্তিকের মতো, আস্তিক আস্তিকের মতো। তো যখন 2 বছর হলো, 2 বছর যখন যায়, তখন একদিন নাস্তিক আস্তিককে বলতেছে, ভাই আমরা তো দুজনে আসছি, আপনি আসছেন বাংলাদেশ থেকে আর আমি আসছি চীন থেকে, কিন্তু আপনি যে হিসেবে ইবাদত করতেছেন, ভাই মৃত্যুর পরে তো কোনো পরকাল নাই, জান্নাত জাহান্নাম নাই। আপনি যে হিসেবে ইবাদত করতেছেন, আমরা দুইজন পিএইচডি করতে আসছি, এইরকম পরিশ্রম করিনি আমরা। আপনার ইবাদত তো অত্যন্ত কঠিন। তা আপনি যে এইভাবে ইবাদত করতেছেন, মৃত্যুর পরে কোনো জীবন নাই, জান্নাত জাহান্নাম নাই, আপনার এই সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। তখন বাংলাদেশের সেই লোকটি আস্তিক মুসলমান বলল, আচ্ছা আমি তো ইবাদত করতেছি, যথেষ্ট পরিশ্রম করতেছি, কিন্তু আমি যখন মারা যাওয়ার পরে যদি যা দেখি যে নিশ্চিতভাবে একটা জীবন রয়েছে, মৃত্যুর পরলৌকিক জীবন, পরকাল, এবং জান্নাত জাহান্নাম হবে, তখন তো আমাকে আমার রব, আমার সৃষ্টিকর্তা পুরস্কার স্বরূপ আমাকে জান্নাত দেবে, তখন তোমার কি হবে? তখন এক্ষেত্রে নাস্তিক তো কিছুই বললো না। যাই হোক, এই নাস্তিক, বৌদ্ধ নাস্তিক সম্পর্কে এই কথাটা বললাম। এটা আসলে আমি যখন কাউনিয়া, আমি যখন লেখাপড়া করছিলাম, প্রাইভেট করছিলাম, তখন আমার স্যার এই ঘটনাটা বলছিল, একটা রংপুরের লোক এই ঘটনার সম্মুখীন হয়েছে জাপানে। তা আমি যখন এই পটুয়াখালীতে আসলাম, ঠিক এখানে এসে বৌদ্ধ নাস্তিককে দেখেছি। পটুয়াখালী কলাপাড়া হবে এক বৌদ্ধ মন্দির আছে। তা আমি ঘটনাচক্রে সেই বৌদ্ধ মন্দিরে গেলাম, যে তাদের
একটু কি তারা কি ইবাদত করে কি করে না করে একটু দেখি। যাই হোক, যখন গেলাম তা আমি যাওয়ার সাথে দেখলাম যে এক ছেলে আজ অনেক দূর থেকে, "এই ভাই আপনি কোথায় যাচ্ছেন?" যে ভাই আপনাদের খোদাকে দেখতে যাচ্ছি। আপনি কোন খোদার ইবাদত করেন দেখতে যাচ্ছি। যাই হোক, সে বললো আচ্ছা ঠিক আছে যান। সে জুতা খুলে আমাকে যাই তুললো। যা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার সাথে দেখলাম যে অন্য অন্য একটা দুর্গন্ধ আসলো আমার নাকি। তাই আমি ভেতর থেকে নিঃশ্বাস বন্ধ করলাম। তা যাই হোক, দেখলাম একটা নারিয়া লোক, নেড়া মাথা, সে বৌদ্ধ ভিক্ষু। হ্যাঁ, আমার সামনে, "এই ভাই এই কি সমস্যা, কি এখানে কেন?" আমি আসলে এখানে আসলাম কৌতূহল বশত আপনাদের খোদাকে দেখতে। তো আপনাদের খোদা কোথায়? যাই হোক, পরে খোদাকে দেখালো, বৌদ্ধ মূর্তিকে। যাই হোক, যা দেখলাম আসলে কি বলা যায়, আসলে ইবলিশ শয়তান এদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের রাস্তা মুখে নিয়ে যাচ্ছে। যাই হোক, এখানকার বৌদ্ধ নাস্তিকগুলোকে দেখলাম, তাদের জীবন ব্যবস্থা আসলে যারা পরকালকে অবিশ্বাস করে এবং মৃত্যুর পরে জীবনকে অস্বীকার করে, তাদের জীবন ব্যবস্থা এরকমই হবে। হালাল হারাম মানে কীভাবে চলতে হবে তার কিচ্ছু বালাই নেই। যাই হোক, আমি এই বঙ্গোপসাগর উপকূলে এসে সেই সব কথাগুলো মনে পড়তেছে, এখানকার জীবন যাপন প্রণালী, তারা কীভাবে চলে না চলে। আরও অনেক বিষয় বলার ছিল, খুঁটিনাটি কিছু বললাম। তবে এই মুহূর্তে যেহেতু বঙ্গোপসাগর এসেছি, বঙ্গোপসাগরের দৃশ্যগুলো মানে উপভোগ করতেছি। ঠিক আছে। অবস্থা, এই দৃশ্যগুলো একটু দেখে। আমার বন্ধুরা সমুদ্র খুবই বিশাল। যাই হোক, জোয়ার ভাটা ধীরে ধীরে আসতেছে। এখন আমি ভাবতেছি যে কিছুক্ষণের মধ্যে সমুদ্রে নামবো। পর্যটকরা নেমে গেছে, বাস স্পিড বোট রয়েছে। তাই এই পর্যটকগুলো একটু দৃশ্যটা ধারণ করুন। যাই হোক, এখানে হুইল চেয়ারে দৃশ্যগুলো দেখো, ওইদিকে ওইদিকে দৃশ্যগুলো দেখো, এই দৃশ্যগুলো। যাই হোক বন্ধুরা, যাই হোক, আমি আজ একটু সময় পেয়েছি, খুব ভালো লাগতেছে আমার। আমি আমি ভাবতেছি যে আমি কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে নামবো এবং সমুদ্রের খুবই সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে আমার এইদিকে দৃশ্যগুলো। আর সবগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, নেওয়া হয়েছে। আবার নাও, আরো সুন্দর লাগতেছে। যাই হোক, আমি কিছুক্ষণের মধ্যে ভাবতেছি সমুদ্রে নামবো, সমুদ্রে নামে। একটু গোসল না করলেই নয়, পোশাক আশাক খুলবো। যাই হোক বন্ধুরা, এ, আরো আরে ওই দিকে দৃশ্য পেলাম আমি, আরে ফাঁকা ফাঁকা দেওয়া আছে। ভিডিও তাহলে আমাদের
চলেন যতদূর যাওয়া যায়। চলেন হাঁটতেই দেখেন। জঙ্গলে গেলাম রাখতে যাবো এদিকে একবারে জঙ্গলের ভিতরে ঠিক বলে হাতে থেকে অটোটা নিয়ে অটো বের করা লাগবে। বেশি 2 মিনিট হয়েছে নেন। তাকিয়ে বসে রয়েছি, সমুদ্র উপভোগ করতেছি। বলেন বলেন দাবালার বলেন। সমুদ্র খুবই উত্তাল এবং জোয়ার ভাটা শুরু হয়ে গেছে। শীঘ্রই জোয়ারের পানি সামনে আসতেছে এবং সুন্দর বাতাস বইতেছে। দৃশ্য খুবই উপভোগ এবং এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই ছাতার নিচে বসে পর্যটকরা তারা সমুদ্র মানে দৃশ্য উপভোগ করে। যাই হোক, আমার খুবই ভালো লাগলো। তো বসা যাবে না এই মুহূর্তে। হ্যাঁ, সমস্যা কি নেন, সমস্যা হ্যাঁ বন্ধুরা, সমুদ্র খুবই উত্তাল। এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে সাগর, বঙ্গোপসাগর, এই যে হলো সমুদ্র সৈকত আর সমুদ্র সৈকতের জোয়ার। আমি এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে নৌকায় বসে আছি। নৌকা খুবই উপভোগ করতেছি বিষয়টা। যাই হোক, রোমাঞ্চকর খুবই উপভোগ্য বিষয় এবং তোমাদেরকে আমি এইখানকার দৃশ্যের কি বলা যায়, কি ভাষায় প্রকাশ করবো, খুব একটি রোমান্টিক মুহূর্তের কথা বর্ণনা দিচ্ছি। ওকে, সমুদ্রের ঢেউ এবং ঘূর্ণন, উত্তাল তরঙ্গ, যাই হোক বন্ধুরা, আমি অবশেষে আমার সমস্ত কাপড় ভিজিয়ে ফেলেছি। কুয়াকাটা সমুদ্র সৈকত এর মায়াবী সৌন্দর্য ক্যামেরায় ধারণ করতেছি। সাগর খুবই উত্তাল তরঙ্গ, সাগরের ঢেউ, প্রচণ্ড ঢেউ আমাকে একটু তলিয়ে দিচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি অনেকটা রোমাঞ্চকর অনুভূতি প্রকাশ করতেছি। রোমাঞ্চকর লাগতেছে আমার কাছে যে আমি ইতিমধ্যে আমার শরীর সম্পূর্ণ ভিজে গিয়েছে। এখানে অনেক পর্যটক এসেছে, তারা সকলে ডুবতেছে, ভাসতেছে, তারা অনেকটা আনন্দ উপভোগ করতেছে। আমি ইতিমধ্যে আমার শরীর মোটামুটি বেঁধে গিয়েছে। আমি আসলে বাড়তি কোনো পোশাক নিয়ে আসিনি, যার কারণে আসলে যে পরিধান সব কিছু
সমুদ্রের মায়াবী গর্জন। দাঁড়াও দাঁড়াও, আমি এই ক্যামেরায় ধারণ করতেছি ভিডিওগুলো, পরে তোমার সাথে কথা বলবো। ওইখানে যাবো আমরা। সমুদ্রের জোয়ার ভাটা আজ মারাত্মকভাবে দেখা দিয়েছে। আসলে সমুদ্রের গর্জন প্রতিনিয়ত তীরে এসে, এখানে তারা প্রফেশনাল ফটোগ্রাফার টাকার বিনিময়ে ছবি তুলে দিচ্ছে পর্যটকদের। আমি তো অলরেডি ভিজে গিয়েছি। আমি ভাবতেছিলাম যে আর একটু গভীরে যাব, কিন্তু পোশাক তো নাই। না, সমস্যা আছে। না সমস্যা আছে, ওই সমস্যা না। ওই সাইডটা একটু যাবো, ওই সাইডটা, ওই পয়েন্টে যাবো। না সবাই নাই, আমরা আরো কাজে যাব আমরা। বন্ধুরা, আমি বর্তমানে কুয়াকাটার সমুদ্র সৈকতে অবস্থান করতেছি। বরাবরের মতো আমি অফিসিয়াল ডিউটি পালন করার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতের দিকে এসেছি, এবং সেই সাথে কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছি। যদিও বা আমি আজকে অফিসিয়াল ডিউটি পালন করতে এসে কোনো পোশাক আশাক নিয়ে আসিনি, কিন্তু সমুদ্রের পানিতে নেমেছি পরিপূর্ণভাবে সমুদ্রকে উপভোগ করার জন্য। যাই হোক, এখানে প্রচুর জনসংখ্যা। সমুদ্র সৈকত উত্তাল, প্রচণ্ড ঢেউ, গর্জন। যেগুলা বন্ধুরা, এই সব পর্যটক বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এসেছে এবং এখানে এসে আবাসিক হোটেলে তারা রাত্রি যাপন করতেছে, অর্থাৎ বসবাস করতেছে, এবং সেই সাথে দিনের আলোতে এরা সমুদ্রের বুকে নামতেছে এবং সমুদ্রের বিচিত্র অভিজ্ঞতা এবং সেই সঙ্গে সমুদ্রের সাথে এদের কি বলা যায়, কি ভাষায় প্রকাশ করলে বিষয়টা সুন্দরভাবে বলতে পারবো।
সমুদ্রের পানিতে গোসল করে নিয়ে যায়, তারা নিজেকে সাক্ষী রাখতেছে ইতিহাসের কাঠগড়ায় যে আমরা সমুদ্রে এসেছি, সমুদ্রের জীবন জিন্দেগি উপভোগ করতেছি। সারা বাংলাদেশে ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বরাবরের মতো আমিও রীতিমতো সমুদ্র দর্শন করতে এসেছি, সমুদ্র উপভোগ করতেছি। আমি আজ দুপুর 2-3টার দিকে অবশ্য সমুদ্রে এসেছি। আমার আসাটা আজকে হঠাৎ করে আসা, যার কারণে আসলে সেভাবে নিজেকে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। যদি সেরকম সিস্টেম থাকতো আমি বাড়তি পোশাক নিয়ে আসতাম, সমুদ্রের পানিতে নামতাম। সমুদ্র প্রচণ্ড গর্জনে, সমুদ্রের ঢেউ তীরে এসে আসার আসতে পড়ছে। এসব হলো তাকিয়া, যে তাকিয়ায় বসে আমরা পর্যটকরা সমুদ্র উপভোগ করে। মোবাইলে পাঠাই
আমি ক্যামেরা রাস্তা সমুদ্র সৈকত, এখানে এসে মানুষ রোমাঞ্চকর হচ্ছে এবং সেই সাথে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক লীলাভূমি, সমুদ্রের গর্জন এবং সমুদ্র পানির সাথে মানুষ গোসল করে নিজের অভিজ্ঞতা অর্জন করছে। এবং আমরাও বরাবরের মতো আবারও এসে দেখলাম। আমি এবার সমুদ্র সৈকতে নেমেছি এবং বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যা প্রথমে টেলিভিশন চ্যানেল বিভিন্ন খবরের মাধ্যমে দেখেছি, শুনেছি। যাই হোক, এটা আমার জীবনে একটা রোমাঞ্চকর জীবন, সুন্দর একটা ভ্রমণ ছিল। ভ্রমণ যেটাই হোক, এই তাকিয়ায় বসে আমরা সমুদ্রের উত্তাল তরঙ্গ উপভোগ করলাম, এখন করতেছি। এই ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে সংরক্ষণ করব। বছরের পর বছর আমার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে থাকবে। আজ থেকে আমি 20-30 বছর 40 বছর পর যদি আমার হায়াতে থাকে, সেখানে আমি দেখব এবং ভাববো আমি কি করেছি। কুয়াকাটার সমুদ্র সৈকতে এসেছি, সৈকত কীরকম ছিল। যাই হোক, এটা আমার জীবনে একটা অভিজ্ঞতা। যদিও আমি আজ সমুদ্র নেমেছি, সমুদ্রের পানিতে আমি সম্পূর্ণ শরীর অবশ্য আমি আজ ধরতে পারিনি। বিভিন্ন লোকেশনে বিভিন্ন অ্যাঙ্গেলে এই ছবিগুলো তৈরি করতেছি, ভিডিওগুলো রেকর্ড করতেছি। যাই হোক বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, সমুদ্রে আসা, গোসল করা সত্যি রোমাঞ্চকর। সেই রোমাঞ্চকর বা ঐতিহাসিক মুহূর্তগুলো উপভোগ করতেছি।
যাবেন না, ঘুরতে যাবেন না? লাল কাঁকড়া আসছে অলরেডি।
ওই যে এলো এই মুখটা এলো ভাই বন্ধুরা, এটা হলো সাবমেরিন কেবল স্টেশন। এখান থেকে বাংলাদেশের যত ইন্টারনেট সার্ভিস সরবরাহ করা হয়। সাবমেরিন কেবল স্টেশন। আমার বন্ধুরা, আমি এই মুহূর্তে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর মধ্যে একটি নতুন সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দরে অবস্থান করতেছি এবং এই পায়রা সমুদ্র বন্দর এখনও নির্মাণাধীন অবস্থা রয়েছে, অর্থাৎ এখনও তার কার্যক্রম মানে মাল ওঠানামা কার্যক্রম হয়নি, অর্থাৎ এখনও এই নির্মাণ কাজ চলমান রয়েছে, তবে শেষের দিকে। আশা করা যায় আর 2-3 মাসের ভেতরেই এই পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন হবে এবং এটা বলা যায় বঙ্গোপসাগরে খুব কাছাকাছি, একে বঙ্গোপসাগরের শেষ প্রান্তে এখানে আর কি এই বন্দরটা তৈরি করছে বিগত আওয়ামী লীগ সরকার। যদিও এই জায়গাটা অনেকটা অবহেলিত, কিন্তু আমি যেটা ভাবতে পারছি যে এই বন্দরটা যখন পুরোদমে চালু হবে তখন এই অঞ্চল বা এই এলাকা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধশালী হবে, যেটা এই অঞ্চলের জীবন ব্যবস্থা এবং জীবন মানকে অনেক পরিবর্তন করে দিবে। যাই হোক, বন্দর মোটামুটি পুরোদমে প্রস্তুত। শতকরা 100 ভাগের ভিতরে 95 ভাগ কাজ শেষ হয়েছে, আর মাত্র 5 ভাগ কাজ বাকি রয়েছে বলে আমি মনে করি। এই কাজগুলো শেষ হলেই এই বন্দর পুরোদমে উদ্বোধন হবে। অর্থাৎ একটি আধুনিক এবং উন্নত রাষ্ট্র গড়তে গেলে সেই দেশের যোগাযোগ ব্যবস্থা এবং বন্দরগুলোকে আধুনিক করতে হয়, অর্থাৎ সমুদ্র বন্দর, বিমানবন্দর, স্থল বন্দর, এই বন্দরগুলোকে উন্নত আধুনিক করতে হয় এবং যার ফলশ্রুতিতে সে দেশটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়। যার ফলশ্রুতিতে এই পায়রা বন্দর তৈরি করা হয়েছে। আমি যেটা মনে করি যে এই পায়রা বন্দর এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন করবে। বিশাল এলাকা জুড়ে এই বন্দরের কার্যক্রম চলতেছে। বন্দর মোটামুটি প্রস্তুত, অর্থাৎ দেশ যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রধান বৈশিষ্ট্য। যাই হোক, আমি ক্যামেরায় এটা ধারণ করলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমি যেহেতু এই অঞ্চলে অবস্থান করছি, সেই বঙ্গোপসাগর এলাকায়। এই হলো বন্দরের জেটি, এখানেই মাল সামগ্রী রাখা হবে।
কাজ ওকে। যাই হোক বন্ধুরা, আমি বন্দর অতিক্রম করতে যাচ্ছি। এই হলো বন্দর, পায়রা সমুদ্র বন্দর। আপনি বলেন যে বিকাশে টাকাটা বাংলাদেশের আমি আপনার এই বন্দর অনেকটা অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তার করবে, বিকাশে টাকাটা দিয়ে দেন। আমি এটা মনে করি। বিশাল এলাকা জুড়ে এই বন্দর কার্যক্রম চলতেছে। তাহলে আর আমি আমার সাথে রাখবো না, আমার যাই হোক, আমরা মূল ফটক, মূল গেট পার হতে যাচ্ছি। ভাই হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছে, ডেলিভারি দেওয়া দেন, জিরো কন্ডিশন। হ্যাঁ ওটিপি নিয়ে ডেলিভারি দেওয়া হয়। যাই হোক, এটা হলো মূল গেট, প্রশাসনিক। আরে মেয়ে একদম এখান থেকেই আর কি বন্দরের যাবতীয় কার্যক্রম অপারেট করা হবে, অপারেশন কার্যক্রম পরিচালনা করা হবে, যাবতীয় কাজ। আমরা মূল গেট অতিক্রম করতে যাচ্ছি। মূল গেট পার হলাম, আমরা এখন বন্দর থেকে বের হয়ে গেলাম। বন্দর মোটামুটি না ওদিকে তো যাবো না, আর